হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এখনো চ্যানেলটিতে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। আমাদের কিন্তু বাংলা এসএলএসটি অ্যাডমিশন ওপেন আছে। তোমরা যারা ইন্টারেস্ট আছো অ্যাডমিশন নেওয়ার জন্য, তারা আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর খুব শিগগিরই আমাদের কিন্তু 9 to 12 বাংলা অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে যে টপিকটার উপর পড়াবো সেটা হচ্ছে বাংলা নবম শ্রেণীর সাহিত্য সম্ভার গ্রন্থের একটি অন্যতম কবিতা মধুমতি নদী দিয়া, পল্লী কবি জসিমউদ্দিনের লেখা মধুমতি নদী দিয়া। তো তোমাদেরকে লাইন ধরে ধরেই আলোচনাটা করব। তার আগে আমার মনে হয় যে প্রেক্ষাপটটা যদি একটু তোমরা জেনে নাও। আসলে এটা হচ্ছে সজন বাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর সজন বাদিয়ার ঘাট এই যে কাব্যগ্রন্থে যে একটা গল্প কথা বলো বা লোকমুখের একটা কথার বলো, তো এটা হচ্ছে একটাই ঘটনা। সেটাই এটার দুটো পর্ব রয়েছে মূল কাব্যগ্রন্থটির। তো দুটি পর্বে সমগ্র একটা ঘটনার কথা বর্ণিত রয়েছে। তো মধুমতি নদী হচ্ছে বাংলাদেশের অন্তর্গত। কবি নিজেও ছিলেন ফরিদপুর অঞ্চলের মানুষ। পদ্মা নদীর সর্ববৃহৎ শাখা নদীটা হচ্ছে মধুমতি নদী। এটা দক্ষিণ দিকে এর নাম মধুমতি এবং উত্তর দিকে এর নাম হলো গড়াই নদী। এখানে আমরা মধুমতি মানে এই সজন বাদিয়ার ঘাটে আমরা মধুমতি আর গড়াই দুটো নামই আমরা পাই। কারণ হচ্ছে প্রথম অংশে যখন দেখি সজন, আমরা আগে ঘটনাটা জেনে নিই। ঘটনাটা হচ্ছে বাংলাদেশের শিমুলতলি নামক একটি জায়গাতে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষেরা একসঙ্গে বাস করত এবং সেখানে সজন এবং দুলালি বলে দুই ভিন্ন ধর্ম সম্প্রদায়ের দুজন যুবক যুবতী যারা একে অন্যকে ভালোবাসত। এবং তৎকালে সমাজ ব্যবস্থা এরকমটাই ছিল যে তাদের প্রেম কখনোই কেউ মেনে নিতে চায়নি। কারণ একজন ছিল হিন্দু ধর্মাবলম্বী, একজন ছিল মুসলিম ধর্মাবলম্বী। তো সে কারণে সেই সময়কার যারা মানুষরা বা সমাজপতিরা যারা ছিলেন, তারা কেউই এদের প্রেমকে সমর্থন করেননি। এরপর নানা ঘটনাচক্রে ঘটনা এগোতে থাকে। দুলালির বিবাহ ঠিক হয়ে যায় এবং দুলালি বিবাহের রাত্রে সজনের কাছে যায় এবং তারা একসঙ্গে যাতে তারা থাকতে পারে সেই জন্য সজনকে বারবার করে সে অনুরোধ করতে থাকে। সজন প্রথম দিকটায় রাজি না হলেও পরবর্তীকালে তারা ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে, তারা দুজন একসঙ্গেই থাকবে। তখন তারা গড়াই নদীর তীরে, তারা সেই রাত্রে ওখান থেকে গড়াই নদীর তীরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা সুখে সংসার করতে থাকে। তো সজন প্রথম দিকে কাঠের কাজ করত। পরে সে একজনের কাছ থেকে জানতে পারে কোথাও একটা পাটের কারবার খুব ভালো হচ্ছে। তখন সজন তার সাথে, এরপর বহুদিন সে আসে না ফিরে। তারপরে একদিন পুলিশ তাকে ধরে নিয়ে বাড়িতে আসলো। এটা হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বতে আমরা দেখি যে ওই গ্রামের যে সমাজপতি ছিল সে নারী হরণ মামলাতে সজনকে পুলিশের কাছে মামলা দায়ের করলো এবং তার জন্য সজনের 7 বছরের কারাবাস হলো। তখন দুলালিকে অন্যত্র ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হলো। সজন যখন কারাবাস শেষ করে ঘরে আসলো তখন দেখে দুলালি নেই। তখন সে গ্রাম থেকে জানতে পারলো যে দুলালির অন্যত্র বিবাহ হয়ে গিয়েছে এবং সে খুব সুখে আছে। এরপর সজন আর আক্ষেপ না করে সে মনে মনে বলল যে না, দুলালি ভালো থাক, কারণ সে তার ভালোবাসার মানুষের ভালো চাওয়াটাই একজন ভালোবাসার মানুষের প্রকৃত কর্তব্য বলে তার মনে হয়েছে। মনে করলো যে না, দুলালি স্বামী সংসার নিয়ে সুখে থাক। সে তখন কি করলো, বেদে সম্প্রদায়ের সঙ্গে দূরে চলে গেল। তাই বাংলাদেশে যারা বেদে সম্প্রদায় ছিল তারা কি করত, তাদের কোনো সঠিক এবং এক জায়গায় কোনো আস্থানা ছিল না। এরা কিছুটা ভবঘুরে বা যাযাবর ছিল। এদের সমস্ত জীবন কাটতো নৌকোর ওপরেই এদের ঘর সংসার সমস্ত কিছু, এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। তা এই নৌকোয় চড়েই সুজন দূরদেশে পাড়ি দিল এই বেদেদের সাথে। তাই এইভাবে দূরদেশে ঘুরতে ঘুরতে তারা আসলো খালি চরে। সেখানেই আবার মানে এটা আসলে কবির সৃষ্টি, যেহেতু সেখানেই হচ্ছে দুলালির বিবাহ হয়েছে, দুলালি সেখানেই রয়েছে।
তা ওখানে বেদেরা দিনের বেলা সাপ খেলা দেখায়, আর সজন সে রাত্রে বাঁশি বাজায়। তা একদিন কোনো গভীর রাত্রে সজন যখন বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির আওয়াজ দুলালির কানে গেল এবং দুলালি তখন বুঝতে পারলো সেই আওয়াজটা চেনে। কে বাঁশি বাজাচ্ছে সেটা অনুসন্ধান করার জন্য পরের দিন সে এসে দেখে সেখানে সজন রয়েছে। তারপর তাদের কথোপকথন হলো, আর সজন সেখানে শাঁখা সিঁদুর বিক্রি করত। তো অনেকের মতে থাকেন যে সজনের এই শাঁখা সিঁদুর আনাটা মনে হয় দুলালির জন্যই, সেটাই এটার প্রতীকী বহন করে। তো যাই হোক, তো তখন তাদের মধ্যে কথোপকথন হলো এবং দুলালিকে সজন তখন ফিরিয়ে দিল এবং দুলালিও বলল যে হ্যাঁ সে অনেক সুখে আছে বলে সে চলে গেল। আবার তার কিছু পরেই দেখা যায় যে কয়েকদিন পর এক রাত্রে দুলালি সেখানে আসে সজনের কাছে। সজন তখন বাঁশি বাজাচ্ছে এবং এসে তখন সজনের কাছে অনুরোধ করে যাতে তারা একসঙ্গে থাকতে পারে, কিন্তু সজন জানায় যে না, তার পক্ষে আর সেটা সম্ভব নয়, কারণ তার কিছুক্ষণ আগেই সে বিষ খেয়েছে। এবং দুলালি বলে যে ঠিক আছে, তাহলে সেও মরতে চায় এবং সেও বিষ খেয়ে নেয়। দিয়ে এখানে তারা কি মৃত্যুর পরে তারা যাতে একসাথে থাকতে পারে সেটাই তারা সিদ্ধান্ত নেয়। তা এই হচ্ছে ছোট্ট করে ঘটনাটা। তা আজকে আমরা যেটা পড়বো, মানে আমাদের পাঠ্যে যেটুকু রয়েছে সেটা হচ্ছে উড়ানখালির চরে যে বেদেরা এসে তাদের জীবনটা কাটাচ্ছিল বা সজন যে তাদের সাথে এসেছিল, সেইটুকুই আমাদের এখানে বিষয় রয়েছে। তো চলো আমরা এবার লাইন ধরে ধরে পড়ি। বেদের বহর ভাসিয়া চলেছে কুলে ঢেউ আছাড়িয়া, জলের উপর ভাসাইয়া তারা ঘর বাড়ি সংসার, নিজেরাও আজ ভাসিয়া চলেছে সঙ্গ লইয়া তার। আর হচ্ছে আরেকটা কথা, সেটা মূল কাব্যগ্রন্থে এই বেদের বহর ভাসিয়া চলেছে কুলে ঢেউ আছাড়িয়া, এটার আগের লাইনটাই হচ্ছে মধুমতি নদী দিয়া। তো প্রশ্ন যদি আসে যে কোথা দিয়ে বেদের বহর ভাসিয়া চলেছে, তাহলে আমরা বলবো যে মধুমতি নদী দিয়ে বেদের বহর ভেসে চলেছে। কুলে ঢেউ আছড়ে বেদের বহর ভেসে চলেছে, জলের ওপর ভাসাইয়া তারা ঘর বাড়ি সংসার। ওই যে বললাম যে তাদের কোনো স্থায়ী আবাস নেই, তারা নৌকার ওপরে তাদের ঘর বাড়ি সংসার সমস্ত কিছু গড়ে তুলেছে। নিজেরাও আজ ভাসিয়া চলেছে সঙ্গ লইয়া তার, নিজেরাও সেই জলের ওপরেই সেই নদীর ঢেউয়ের সঙ্গেই ভেসে চলেছে। মাটির ছেলেরা অভিমান করে ছাড়িয়া মায়ের কোল, নামহীন কত নদী তরঙ্গে ফিরিছে খাইয়া দোল। অর্থাৎ কিনা তারা মাটির ছেলেরা, আমরা প্রত্যেকে মাটির সন্তান, মাটির ওপরেই আমাদের জন্ম। তা এই সন্তানেরা মাটির ওপর যেন অভিমান করে নিজেদেরকে সারা দিবারাত্র নদীর ঢেউয়ের ওপর ভাসাইয়া রেখেছে। তা সেই কথাই বলা হচ্ছে, তারা যেন অভিমান করে মায়ের ক্রোড় ছেড়ে গিয়েছে। এখানে আরেকটা কথা বলা যায়, সজনও যেন মাটির ওপর অভিমান করে নদীতে এইভাবে ভেসে বেড়াচ্ছে, একটা দূর দেশের পথে সে যেন যাত্রা করেছে। নামহীন কত নদী তরঙ্গে ফিরছে খাইয়া দোল, তার কারণ কি তারা এক জায়গায় থাকে না, এক জায়গায় বলা হচ্ছে কত শত নামহীন নদীর ওপর দিয়ে তারা দোল খেয়ে যেন ফিরছে। দুপাশে বাড়ায় বাঁকা তট, বাহু সাথে সাথে মাটি ধায়, চঞ্চল ছেলে আজিও তাহারে ধরা নাহি দিলেও হায়। এখানে চঞ্চল ছেলে বলতে একদিকে যেমন বেদেদেরকে বলা হচ্ছে, তেমনি অপরদিকে কিন্তু সজনকেও বলা হচ্ছে যে সে মাকে আর ধরা দিল না, অর্থাৎ কিনা মাটিকে আর ধরা দিল না। মাটি দেখো, দুপাশে বাড়ায় বাঁকা তট, দুপাশে কি বাড়িয়ে রয়েছে? বাঁকা তট। বাহু সাথে সাথে মাটি ধায়, মাটি যেন তাদের পেছন পেছন ধাইছে, তারা যে নৌকা চড়ে যাচ্ছে পেছনে পেছনে যেন মাটি ধেয়ে যাচ্ছে। চঞ্চল ছেলে আজিও তাহারে ধরা নাহি দিলেও হায়, কত বনপথ সুশীতল ছায়া, ফুল ফল ভরা গ্রাম, শস্যের ক্ষেত আলপনা আঁকি, ডাকি তারে অবিরাম। সমস্ত কিছু মাটির ওপরে যা যা আছে সবই তাদেরকে ডাকছে। কি কি ডাকছে? ফুল ফল ভরা গ্রাম ডাকছে, শস্যের ক্ষেত ডাকছে, কত ধল দিঘি গাজনের হাট, রাঙামাটি পথে ওড়ে। তাহলে কি কি পথে ওড়ে? কত ধল দিঘি, কত গাজনের হাট, রাঙামাটি পথে উঠছে। কারো মোহে ওরা ফিরিয়া এলো না আবার মাটির পরে, কারোর মোহেই তারা আর মাটির ওপর ফিরে এলো না। অর্থাৎ সজনও কিন্তু দুলালির মোহে মাটির ওপরে আর ফিরে এলো না। জলের ওপর ভাসায় উহারা, ডিঙি নায়ের পাড়া, নদীতে নদীতে ঘুরেছে ফিরিয়া সীমাহীন গতিধারা। তারা নায়ের পাড়া মানে পাড়াই সাজিয়ে নিয়েছে, যেটা তারা ওই জলের ওপরেই তাদের ডিঙির ওপরে তারা সেই পাড়া সাজিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে নদীতে নদীতে। তারই সাথে সাথে ভাসিয়া চলেছে প্রেম ভালোবাসা মায়া, চলেছে ভাসিয়া সোহাগ আদর ধরিয়া ওদের ছায়া।
ওদের সাথে কি চলছে, সোহাগ আদর প্রেম ভালোবাসা সব চলছে, কারণ নদীর ওপরেই সংসার, সেখানেই তাদের বিবাহ হচ্ছে, তারা সন্তান সন্ততির জন্ম দিচ্ছে, সমস্ত কিছুই তাদের নদীর ওপরে। তাই প্রেম ভালোবাসা সোহাগ আদর মায়া মমতা যেটুকু আছে সবকিছুই যেন নদীর সঙ্গেই একসাথে ভেসে চলেছে। মাটির সাথে তাদের কোনো সংস্পর্শ নেই। হ্যাঁ, মাটির সাথে তাদের সংস্পর্শ কখন আছে, যখন তারা কোনো গ্রামের পাশে এসে দাঁড়ায় এবং সেখানে দিনের বেলা যখন তারা সাপ খেলা দেখাতে যায় তখন হয়তো তাদের মাটির সঙ্গে সম্পর্ক থাকে, কিন্তু সারাটা দিন তারা কিন্তু নদীর ওপরেই, তাদের রান্না খাওয়া ঘুম যা কিছু সমস্ত নদীর ওপরেই। জলের উপরে ভাসিয়া চলেছে কোলাহল মারামারি, ত্যাগের মহিমা পুণ্যের জয় সঙ্গে চলেছে তারই। অর্থাৎ কিনা সজনের কিন্তু একটা ত্যাগের মহিমা আছে। সে এত বৃহৎ একটা ত্যাগ করেছে যে দুলালী যেখানেই থাকুক ভালো থাকুক, সে তার নিজেকে কিন্তু নিরুদ্দেশের পথে সে যাত্রা করেছিল। সে কিন্তু দুলালীর সংসারের কাছে বাধা হয়ে দাঁড়াতে যায়নি। তাই এখানে একটা ত্যাগের মহিমা এবং পুণ্যের জয় কিন্তু তার সাথে রয়েছে। জলের ওপরে কি চলছে, কোলাহল চলছে, মারামারি চলছে। অর্থাৎ কিনা দুটো ছোট বাচ্চার কোলাহল চলতে পারে, কিংবা হয়তো স্বামী স্ত্রীকে প্রহার করছে, কিংবা শ্বশুর শাশুড়ির সাথে কোনো রকম ঝগড়া বিবাদে বাড়ির বউ রত রয়েছে। তা সেগুলো সমস্ত সমস্ত কিছুই কিন্তু নদীর ওপরে চলছে, সেটার কথাই এখানে কবি বলেছেন। তা এইটুকু অংশে আমরা বেদেদের যে নদীর ওপরে যে জীবনযাত্রা এবং তার সাথে সজনের যে একটা আভ্যন্তরীণ যে একটা ব্যথা, সেই সমস্ত কিছুই কিন্তু আমরা এইটুকু অংশে আমরা পাই। তা আমরা লাইন ধরে ধরে আলোচনাটা করলাম। যদি তোমাদের এখান থেকে কোনো কিছু না বোঝার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেইটুকু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আর আমাদের খুব শিগগিরই কিন্তু বাংলা 9 to 12 অনলাইন অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। আর আমাদের SLST অ্যাডমিশন ওপেন রয়েছে। যারা যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড আছো আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।